বিদ্যুৎ খাতের ভুতুড়ে বিল এবং এই খাতের বিভিন্ন দিক আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ। জনাব রহমতুল্লাহ, সার্ভিস টুডেতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে জুন জুলাই এই মাসটা আসলেই দেখা যায় বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে কথা আসে, কোথাও কোথাও ব্যবহার না করে অতিরিক্ত বিল আসে। কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রণালয় এটি স্বীকার করছে, কিন্তু কোনো ধরনের সমাধান কেন আসে না? প্রতি বছরই কেন আলোচনা হয়? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি মানে খাতের উপরেই বলবো, স্বচ্ছতা যেটা কমিটমেন্ট এবং স্বচ্ছতা না থাকার ফলে এই যে চুরি করার একটা প্রবণতা আছেই, এবং সেই চুরিটা কিন্তু শুধু যে লাইনম্যানরাই করে এটা কিন্তু না, এটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যায়। এই চুরিটার ফলে এই জিনিসটা কভার করার জন্য জুনের পরে তারা একটা ব্যাপক হামলা করে। এটা কিন্তু শুধু আপনি বিদ্যুৎ খাতের উপর দোষ দিয়ে লাভ নেই, সব খাতেই কিন্তু জুনের পরে হিসাব মিলানের একটা ব্যাপারটা আসে। অর্থাৎ যে ডেবিট এবং ক্রেডিট মিলানোর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ খাতে আছে। আর বিদ্যুৎ খাত যেহেতু একটা ব্যাপক প্রসারিত একটা খাত, এবং এখানে চুরি কিন্তু অনেক আগের থেকে চলে আসছে, এবং আমি যেটা বলছি ট্রান্সপারেন্সিটা এখনও স্থাপিত হয়নি। সুতরাং ওই জুনের পরে এই হিসাবটা মিলাতে তারা এই কাজটা করে, এবং অ্যাভারেজ তখন সিস্টেম লস কম দেখায়, আয় বেশি দেখায়, এটা দেখানোর জন্য এই চুরিটা করে। আচ্ছা, আপনি যেহেতু সিস্টেম লসের কথা বলছেন, বিশেষজ্ঞরাও কিন্তু বলছেন সিস্টেম লস কমাতে এই গ্রাহকদের উপর অতিরিক্ত এই যে বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, তো এটা কি আসলে সত্যতা কতটুকু, নাকি এমনি উড়িয়ে দেওয়ার মতো? সত্যতা অনেক বেশি। আমি তো এই খাতের লোক ছিলাম, তো কাজেই ব্যাপার হচ্ছে যে তাকে একটা টার্গেট দেওয়া হচ্ছে। মানে প্রশ্ন হচ্ছে যে তাকে স্বচ্ছ হিসাবে নিয়ে আসার জন্য যেই কাজটা করা দরকার সেটা না করে তাকে বলা হচ্ছে আমি তোমার থেকে এই কামাই চাই। এই যে কামাই চাই, এই উপার্জনটা, এই আয়টা চাই, এটাই কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। কারণ তখন সেই সিস্টেম লসটা কম না করলে এই এই আয়টা তো বেশি আনতে পারে না। তখন এই সিস্টেম লসকে কমানোর জন্য সে যেখানে আসলে 100 টাকার জায়গায় যেখানে 90 টাকা বিল হওয়ার কথা বা 95 টাকা বিল হওয়ার কথা, সে সেখানে বিলটা করতেছে 97-98 টাকায়। অর্থাৎ এই টাকাটা কে দেবে? এটা তো দেবে গ্রাহক, কনজিউমার। তো এইভাবে কিন্তু ওই একটাই কথা আমি বারবার বলবো, স্বচ্ছতা যখন এই ট্রান্সপারেন্ট করা না হচ্ছে তখন এই চুরির অবাধ সুযোগগুলো থাকছে, এবং এটা করছেই কিন্তু। কারণ তাকে তো আয়টা বাড়াতেই হবে। আয়টা কিনে বাড়বে, রিয়েল বিদ্যুৎ না বেচে সে কিন্তু ফালতু বিদ্যুৎ বিক্রি করতেছে, যেটা কনজিউমারের উপর চাপতেছে, এবং এগুলা শাস্তি দেওয়ার কায়দাটা বের করতে হবে। আপনি যেমনটা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই ঘটনা ঘটছে এবং ভুক্তভোগী হচ্ছেন গ্রাহকরা কিন্তু প্রতি বছরই কথা বলছেন, কিন্তু আপনার মনে হয় কিভাবে কথা বললে বা কিভাবে দাবি তুললে এইটা আসলে সমাধান করা যেতে পারে বা গ্রাহককে স্বস্তি দেওয়া যেতে পারে? এটা সোজা কথা হচ্ছে, আমাকে ডিক্লেয়ার করতে হবে আমার সিস্টেম লস কত। সিস্টেম লসটা কিন্তু এখনও ডিক্লেয়ার্ড হয় না। আমি যখন চাকরি করছি সে একই ইস্যুটা ছিল। আমি বলছিলাম আগে আমরা ডিটারমিন করি যে আমাদের সিস্টেম লস কত। আমার হিসাবে যেটা এখন 12% দেখাচ্ছে, আমার হিসাবে এটা একদম ডিস্ট্রিবিউশন খাতে এটা 5-6% বেশি হওয়া উচিত না। তার মানে এখানে আরও 6% বেশি দেখানো হচ্ছে। এই বেশি দেখানোটা মানে কি? বেশি পয়সা আমি নিচ্ছি বিল করে, এই বেশি পয়সাটা কার থেকে নিচ্ছি? একমাত্র কনজিউমার, এছাড়া তো আর কেউ এখানে নেই। তো সুতরাং এই যে সিস্টেম লসটা প্রতি বছরে থাকছে, প্রতি বছরই তো আমরা এটা এখনও হিসাব বের করিনি। আমরা হিসাবটা বের করি না কেন? এটা সবাই মিলেমিশে বসুক যে আমার সিস্টেম লস কত, আমার সিস্টেমে কত। এটা টেকনিক্যাল একটা স্টাডি, আনডাউটেডলি টেকনিক্যাল স্টাডিটা অসম্ভব না। আমিও সিস্টেম যখন পাওয়ার সেলে ছিলাম আমরা কিন্তু টেকনিক্যাল লসটা বের করেছিলাম অনেক কম, 3-4%। হ্যাঁ, তাহলে 3-4% হলে আজকে 12% দেখাচ্ছে। এখানে বেশ টাকা, অনেক টাকা। আমি সেই হিসাবটা করেছিলাম বছরে বা মাসে আমাদের কত টাকা আমরা গ্রাহক থেকে চুরি করছি। তো সেটা তো এখন পর্যন্ত কেউ কথা বলছে না। এই শুধু সিস্টেম লস কমাও, এই কমাইতে তো হবে না। সে 12 থেকে 11 নিয়ে আসে, আগে 14 ছিল, এখন 11 বা 10-এ 11 নিয়ে আসে। এটাই বলছে আমরা সিস্টেম লস কমাচ্ছি না। সিস্টেম লস রিয়েল কত, টেকনিক্যাল লস কত, আর ম্যানেজমেন্টে ওই যে বিল মিটাররা যে চুরি করে এখানে কত, এগুলো সব আইডেন্টিফাই করো, ঘোষণা করো, কনজিউমারও জানবে। কনজিউমার তো মেইন এখানে স্টেক হোল্ডার, সেও জানবে, এবং সে জানলে এটা বন্ধ হয়ে যাবে। বারবার একটা কথাই আমি বলতে চাচ্ছি, আমাদের স্বচ্ছতা নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি যে তোমার সিস্টেম লস কত আমাকে বলো, আমার বাড়িতে বিদ্যুৎ আনতে তোমার জেনারেশন থেকে এখানে কত লস হচ্ছে এটা আমি আগে জানতে চাই, এটা আগে জানাইতেই হবে।
কনজিউমারকে এটা জানাতে হবে। কনজিউমার এটা নিশ্চয়ই অধিকার। আপনার কাছে যে জানতে চেয়েছিলাম যে কনজিউমাররা তো কথা বলছেনই, কিন্তু আসলে কিভাবে কথা বলে বা কোন কোন সংস্থায় কি উপায়ে কথা বললে এটি কার্যকরী একটি সমাধান পাওয়া এটা যায়? যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন একটা আছে, তারা স্পষ্টভাবে ডিক্লেয়ার করুক। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি ওখানে জাস্ট একটা মিটিং হয়, একটা ডিক্লেয়ার করে দেয় না, এখানে কনজিউমার অ্যাসোসিয়েশন থেকেই এটা ডিক্লেয়ার করুক যে আমরা প্রত্যেকটা সিস্টেমের জেনারেশনে কত লস হচ্ছে, ট্রান্সমিশনে কত লস হচ্ছে, তারপর ডিস্ট্রিবিউশন এখানে কত লস হচ্ছে, এটা আমরা জানতে চাই স্পেসিফিক, এবং এটা জানানো সম্ভব। যদি ওনারা না পারে, ওনারা টেকনিক্যাল লোক অনেক আছে, আমরাও অ্যাসিস্ট করতে পারি বিনা পয়সায়। সুতরাং সেটা যদি ডিক্লেয়ার হয়, আমি যদি জানি আমার বাড়িতে আসতে উৎপাদন থেকে এই পর্যন্ত লস হচ্ছে, তাহলে উৎপাদনে কত কত উৎপাদন হলো আর আমার বাড়িতে কত আসলো, আমি তো এটা জানতে পারবো। জানলেই আমি লসটা বের করতে পারবো। এখানে 5-6% বেশি হবে না, আমি নিশ্চিত। তাহলে নিশ্চয়ই কনজিউমারদের সেই অভিযোগটা দূর হবে অনেকটাই। আর আশা এদিকে মন্ত্রণালয় বলছে কিছু জায়গায় করণিক ভুল হচ্ছে, মানে টাইপিং মিস্টেকের কারণে বিলটা বেড়ে যায়। তো আসলে প্রতি বছরই কি এই করণিক ভুল হয় না? এটা কি সম্ভব যে এখানে তো সব একটা রিডিং আসে না, লাইনম্যানরা রিডিং দেয়, মিটার রিডাররা রিডিং দেয়, তারপর লাইনম্যানরা এখানে ফোরম্যান আসে, এক্সিন আসে, সবাই তো রিডিংটা দিচ্ছে। করণিক ভুল কেন হবে? যদি কয়েকটা হয় আর সবটা হয় না কেন, আবার সবটাই বা কারেক্ট করা যায় না কেন? এইগুলো হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া সবসময়, যেমন স্টেটমেন্ট দিয়ে হ্যাঁ আমাদের খাল, মানে আমি বলছি সরকারকেই যে আমরা খাল কাটবো, এই কাটবো, ওইসবে হবে না। প্রশ্ন হচ্ছে আমাকে স্পষ্ট, যদি ভুল হয় তুমি উইথড্র করো, যদি ভুল হয়ে থাকে তুমি সেটা উইথড্র করো, যে এখানে ভুল হয়েছে আপনি ফেরত দেন। সেটা তো করে না, একটা স্টেটমেন্ট দিয়ে আমি ছেড়ে দিলাম, নো, ইম্পসিবল। এইগুলো হচ্ছে জাস্ট কথার কথা আর কি, আইওয়াশ করার মতো। আইওয়াশ করার। এই যে প্রিপেইড মিটার সার্ভার ব্যবস্থাপনা আসছে, আবার ডিজিটালাইজেশন করা হচ্ছে, এগুলো আসলে আমাদের যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ বিভাগ আসলে এগুলো কতটুকু পুরোপুরি ক্যারি করতে সক্ষম হচ্ছে? না, আমি তো নিজেও আমার বাসায় এটা ভুল পেয়েছিলাম, এবং তারপরে দেখলাম বিভিন্ন স্টেটমেন্ট, মন্ত্রী সাহেবের সংসদের স্টেটমেন্ট যে এখানে ডিমান্ড চার্জটা কমানো হবে বা এটা ঠিক করা হবে, এরকম কিন্তু বেশ কয়েকবার 2-3 মাস হয়ে গেল মন্ত্রী, এখনও কিন্তু সঠিক হয় নাই। এবার বলে যে এবার সঠিক। তাহলে এই যে একটা মানে বিভিন্ন রকম পদচারণা যে না ঠিক হয়ে যাবে, ডিমান্ড চার্জটা উঠিয়ে ফেলবে, মানে নানা রকম চার্জ কমিয়ে ফেলবে, ন্যায্যতায় আসবে, কমিয়ে ফেলা না, অর্থাৎ ন্যায্য ভিত্তিতে আসবে, তার মানে প্রথম থেকেই সার্ভারের গণ্ডগোল ছিল, অর্থাৎ প্রোগ্রামটা মানে ঠিক মতো হয়তো অ্যাডজাস্ট করতে পারে নাই, অথবা যারা প্রোগ্রাম করছে তাদের সঙ্গে পিডিবির ইঞ্জিনিয়ারদের গণ্ডগোল, মানে সমন্বয় ছিল না, যার জন্য হচ্ছে মানুষ কিন্তু এই কয়দিন কিন্তু প্রচণ্ডভাবে মানুষের একটা মানে সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ হয়েছিল। আমি নিজেও সাফার করছি, অসম্ভব বিল আসতেছে। আমি যেই ঘরে ছিলাম না, যেই বাসায় ছিলাম না, সেই বাসায় মাসে আসতেছে প্রায় 2,000 থেকে 3,000 টাকা বিল। ইট ইজ পসিবল। তা আমি বললাম যে এটা কী করে সম্ভব? ওই আমতা করে, সবাই আমতা করে, কারণ কারো কাছে ব্যাপারটা স্পষ্ট না, সেও জানে না যে কী প্রোগ্রাম দেওয়া হয়েছে অথবা কিভাবে চলতেছে। তো এই যে ভাষা জিনিস, তার চেয়ে ইঞ্জিনিয়ার সাহেবদের যেনারা চাকরি করেন আর ফোরম্যান, সবাইকে একটা মিনিমাম একটা টেকনিক্যাল প্রোগ্রাম দেওয়া, ট্রেনিং দেওয়া উচিত ছিল, তারপর তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। বাস করে একজন কেউ প্রোগ্রাম দিয়ে দিয়েছে, প্রোগ্রাম দিয়ে এটা ইনস্টল করছে এবং সবাই সাফার করছে। তো এই ধরনের কাজ তো আসলেই, বিশেষ করে এখন ডিজিটাল যুগে, অসম্ভব ব্যাপার যে এইভাবে মানুষকে প্রতারণা করা। এটা একটা প্রতারণার শামিল আমার কাছে মনে হচ্ছে। যেমন ডিজিটাল যুগে ডিজিটালাইজেশন একটা প্রয়োজন আছে, তেমনই ভাবে সেই ডিজিটালাইজেশনটা ক্যারি করার সক্ষমতাও নিশ্চয়ই দরকার। সেই ট্রেনিংটা হয়তো আপনি বলছেন দক্ষ কর্মীর সেখানে অভাব না, এবং দক্ষ কর্মী এক্সিএন, মানে আমি বলছি স্পেসিফিক ইঞ্জিনিয়ার সাহেবরাও জানে না, ফোরম্যানও জানে না, অথচ একটা প্রোগ্রাম ইনপুট করে দিয়েছে, ইনস্টল করে দিয়েছে এবং সেটা মানুষ চালাচ্ছে। প্রচুর ভুলভ্রান্তি না হলে তো মানুষ বিক্ষুব্ধ হতো না। তাহলে তোমরা দেওয়ার আগে তুমি কেন ওই যে কমিটমেন্ট অথবা ট্রান্সপারেন্সি, দে আর নট ট্রান্সপারেন্ট। আমি একটা বসাই দিলাম, একজনে বসাই দিল, আমি বাসায় ইনস্টল করে দিলাম, কিন্তু এতে যে মানুষ ভুগতেছে, কনজিউমাররা ভুগতেছে, এই চিন্তাটা আগে মাথায় আনা উচিত। জি, আপনি যেহেতু বলছেন যে আপনি নিজেও ভুক্তভোগী, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যে এটা আপডেট করার জন্য বা এই সমস্যার সমাধান করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা ইতিমধ্যে? এটা তারা মুখে বলে, আমি ফোন করি, আলাপ করি, হ্যাঁ স্যার এটা আমরা শীঘ্রই রেকটিফাই করে দিয়েছি বা ডিমান্ড চার্জটা সরাই দিয়েছি, কিন্তু আমি এই মাসের আগের মাস পর্যন্ত আমার মিটার রিডিংয়ে আমি সঠিক পাইলাম না। এটা ঢাকায় না, এটা অবশ্য বাইরে, ঢাকার বাইরে, কুমিল্লা।
আমি কিন্তু এখনো মিটার রিডিং সঠিক পাইনি। এখন যখন মন্ত্রী সাহেব বলার পরে 3 মাস কিন্তু হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে, হ্যাঁ এটা সরাই দেওয়া হয়েছে, এটা ঠিক করা হয়েছে ইত্যাদি বলার পরও আমি এটা সঠিক পাইনি। এখন আবার পরশু দেখলাম যে না এটা সঠিক করা হয়েছে, এখন আর তাহলে এটা এখন খবর নিয়ে নিই। আমার কাছে এই যে স্টেটমেন্টগুলো দিয়ে দেয় ওনারা, ফট করে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, আরে মানুষ তো, আমরা তো সাফারার, আমি তো দেখতেছি আমার বিল তো চেঞ্জ, আশা নিয়েই তো আমরা জানতে চাই। তো কাজেই সবাই এই কমিটমেন্টটা নাই আর কি, এই জিনিসটাই। আপনি গ্রাহকের ভোগান্তির কথা বলছেন, কিছুদিন যাবতীয় আমরা দেখছি যে এই যে বিদ্যুৎ ক্রাইসিস, যদি আমরা শহর পর্যায়ে হয়তো বিদ্যুৎ পর্যাপ্ত পাচ্ছি, কিন্তু গ্রাম পর্যায়ে, জেলা বা উপজেলা পর্যায়ে যদি দেখি, কিংবা আরও গ্রাম পর্যায়ে, সেখানে দিনের অর্ধেক সময়ের বেশি হয়তো বিদ্যুৎ থাকতো না, তারপরেই ভুতুরে বিল। তো আপনার কি মনে হয় যে গ্রাহকদের আসলে কতটা ভোগান্তিতে বা কতটা ক্ষুব্ধ করে তুলেছে, কতটা ভোগান্তি? অনেক মানে এটা আশাতীত না যে এখানে আমরা 100% ইলেকট্রিফিকেশনের, আগে অবশ্য স্লোগান দেওয়া হয়েছিল, এখন এটা আমি জানি ঢাকা সিটি ছাড়া এবং কয়েকটা ইম্পর্টেন্ট সিটি ছাড়া প্রায় সর্বত্র লোডশেডিং 8 থেকে 10 ঘন্টা। তো একটা বাড়িতে যদি একটা মানুষ যদি 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না পায় একটা এলাকা, সে এলাকার কোনো কিছুই তো হবে না। এমনি জীবনের কথা বাদ দেন, তো আজকে তো ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে একটা এসেন্সিয়াল আর্জেন্ট সাপ্লাই, তো সেখানে তো কৃষি হবে না, অনেক কিছুই হবে না, কলকারখানা ছোটোখাটো যা আছে সেগুলো চলবে না, এবং সেই বিদ্যুৎ আমরা টাকা দিচ্ছি, আমরা বিল দিচ্ছি, তো সব কিছু দেওয়া সত্ত্বেও আমরা যদি বিদ্যুতের সার্ভিসটা না পাই, তাহলে এই বিদ্যুৎ রাখার মানে কি? আমার তো জঙ্গলে থাকাই ভালো, যে আমার এইসব বিদ্যুৎ লাগবে না, আমি অন্য সিস্টেমে চলবো। বিদ্যুতের সাপ্লাই দিচ্ছি, পয়সা দিচ্ছি, সব দিচ্ছি, বিদ্যুৎ নাই, হবে না তো। যে সাপ্লাইয়ের কথা যেহেতু বলছেন, কিছু কিছু কোম্পানির সাথে এই যে বিদ্যুৎ কেনার দীর্ঘ চুক্তি আছে, তো এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কি খরচ দিতে হবে, নাকি এমন কোনো সিস্টেমে সরকার যেতে পারবে যে মানে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, এই ধরনের কোনো সিস্টেমে যেতে পারবে কিনা? কেন পারবে না? এটা যখন এই পরিবর্তনের পর নতুন সরকারগুলো আসলো, তাদের তো দেখাই উচিত ছিল যে এই যে চুক্তিগুলো হয়েছে এটা অবৈধ চুক্তি। এটা কিন্তু সরকার বলছে যে এই চুক্তিগুলো অবৈধ, তখন তো রিভিউ করার ব্যাপারটা আসে। আমরা তো অনেক কিছু রিভিউ করছি, রিভিউ করে বাতিল করছি অথবা চেঞ্জ করছি। রিভিউ করে বলতে পারতো না, এটা তো এই যে নো ইলেকট্রিসিটি মানে ক্যাপাসিটি চার্জ যেটা বলা হচ্ছে, ইলেকট্রিসিটি না থাকলেও বিদ্যুৎ দিতে হবে, এটা তো একটা সম্পূর্ণ অবৈধ। ঠিক আছে, ওদের একটা ডিমান্ড আছে, আমি তো এটা ইনস্টলেশন ব্যাংক থেকে লোন নিছি, বসাইছি, আপনারা যদি বিদ্যুৎ না নেন তাহলে আমার তো লস হবে। কিন্তু এটা তো কথা না, আমার তো দেখতে হবে রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের স্বার্থ। তো কাজেই এখানে রিভিউ করার সম্পূর্ণ স্কোপ থাকা সত্ত্বেও আমার কাছে মনে হচ্ছে এই যে এটা তো একটা বিরাট সিন্ডিকেট, কিন্তু পাওয়ার স্টেশন যারা বসিয়েছে, তো এই সিন্ডিকেটের দখলে সব সরকারে থাকে। এই সরকারও যে সিন্ডিকেটের দখলে নাই তাই নাই, আমি বিশ্বাস করি না। কারণ সিন্ডিকেটের দখলে না থাকলে ওরা কেন ওদেরকে ডেকে রিভিউ করে না, রিভিউ করে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, এই সিস্টেম তো করাই যায়, তাহলে এটা করে না কেন? করার একটাই উত্তর, যে আড়ালে কি হচ্ছে, আড়ালে কি কথা হচ্ছে, ও তাদেরকে আর কত ইয়া করবে, অনেক কোটি কোটি টাকা তারা উপার্জন করছে। এই দেশের টাকা, এই বিদ্যুৎ খাতের টাকা দিয়ে তারা বিদেশে মানে ধনী হয়েছে, এরকম বিগত দিনগুলোতেও যেটা দেখেছি। আপনি ক্যাপাসিটি চার্জের কথা বলছিলেন, ক্যাপাসিটি চার্জ আসলে কিভাবে কমিয়ে আনা সম্ভব? একদম বাতিল করে দেবে, আর কিচ্ছু না। ক্যাপাসিটি চার্জ রিভিউ করে ওইটা বাতিল করে দেবে, ওইটাতে সোজা কথা আসবে, ইলেকট্রিসিটি না থাকলে তোমাকে পেমেন্ট করবো না, বাস ক্যাপাসিটি চার্জ শেষ। ক্যাপাসিটি চার্জ ছাড়াও তো ইলেকট্রিসিটি কন্ট্রাক্ট হয়, তা এটা গত সরকারের সময় সমস্ত সুযোগ দিচ্ছে, সমস্ত পাওয়ার স্টেশনগুলোই যে ক্যাপাসিটি চার্জটা ইন্ট্রোডিউস করে দিছে। ঠিক আছে, ওটা সরকারের চরিত্র আমরা জানি, এবং ব্যবসায়ীরা তাদের দুস্থ ছিল, ঠিক আছে। কিন্তু আজকে পরে দুইটা সরকার আসলো, কিন্তু একটা ইন্টারিম, একটা বর্তমান সরকার, কেউই তো এটাকে ধরলো না। আর এটা তো সবাই তারা চিৎকার করছে যে এটা একটা অবৈধ চুক্তি, এই চুক্তিকে আমাদের সরাইতে হবে। তো আপনারা কি করলেন? কিছুই তো করলো না। তো কাজেই আমরা ধরে নেই এই দেশ সিন্ডিকেটের দখলে এখনো আছে। সেই সিন্ডিকেটটা ভাঙাই আসলে মূল জরুরি লক্ষ্য হওয়া উচিত, জরুরি কর্তব্য। এই যে সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন ধরনের দুর্যোগ হচ্ছে, তো দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সঞ্চালন মানে যথেষ্ট হবে কিভাবে আপনার মনে হয়? যথেষ্ট সক্ষম আছে কি এই বিদ্যুৎ ক্যাপাসিটি বা যে সিস্টেম আছে, নাকি কি কি করা যেতে পারে? এখন এই সিস্টেমকে ভাঙতে গেলে একটা সাংঘাতিকভাবে বড়, এটা আমরা অনেক আগে, আমি বলছি তখন 85-86-এ আমরা একটা প্ল্যান নিয়েছিলাম যে আমরা এই সিস্টেমটাকে আন্ডারগ্রাউন্ড করে ফেলবো। তো এটা খুব একটা সাংঘাতিক অভিলাষী একটা প্রোগ্রাম, কিন্তু আমরা শুধু বিদ্যুৎ খাতের কথা বলিনি, আমরা একটা
এই নিচে আন্ডারগ্রাউন্ডের কি বলে এটাকে, ওই যে চ্যানেল করব আর কি, সেখানে সব সার্ভিস থাকবে, টিএনটি, ইলেকট্রিক সাপ্লাই। এছাড়া আপনি বাইরে যদি যান দেখবেন যে ডেভেলপড কান্ট্রিতে কোথাও উপরে আপনার ওভারহেড কিছু দেখবেন না, তাদের সমস্ত সার্ভিসগুলোকে আন্ডারগ্রাউন্ডে একটা প্যানেলে সুন্দর করে সিস্টেম করে নিছে। আমরা এটা চেয়েছিলাম, এটা যদি তখন থেকে শুরু হতো আজকের দিনে কিন্তু এটা শেষ হয়ে যেত। টিএনটি নিচে যাবে, ডিশ নিচে যাবে, তারপরে পানির পাইপ নিচে যাবে, গ্যাস নিচে যাবে, আমাদের ইলেকট্রিক সাপ্লাই নিচে যাবে, এইগুলা সব একটা চ্যানেলের ভিতর একটা সাপ্লাই লেভেল করে চলে যাবে। এটা তো শুরু করতে হবে। শুরু না করলে আজকে এইভাবে সিস্টেম আপনি চিন্তা করা যায়? আপনি ডিশের তার, ইন্টারনেটের তার, তারপরে ইলেকট্রিক সাপ্লাইয়ের তার, টিএনটির তার, এটা কি হলো একটা? এটা তো কোনো সিস্টেম হলো না। আমি যদি ডেভেলপ করেছি, আমরা অনেক কিছু করবো, সিঙ্গাপুর বানাবো, সুইজারল্যান্ড বানাবো, আরে বানানোর আগে তুমি ক্ষুদ্র 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 তুমি একটা এরিয়া বেশি শুরু করো যে এই জায়গায় আমরা এইভাবে আন্ডারগ্রাউন্ড করি। আসলে সব মিলিয়ে সেটা হচ্ছে আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে, মাস্টার প্ল্যান করে। এবং তারপরে এই যে যেমন বলছি যে সক্ষম একটি বিদ্যুৎ ব্যবস্থা, ইলেকট্রিসিটি সিস্টেম বাংলাদেশে চালু হবে। আবার সেই সাথে আপনি যেমন বলছেন যে এই যে ভুতুরে বিলের ব্যাপার এবং বিদ্যুৎ খাতের যে অসামঞ্জস্যগুলো আছে সেগুলো যাতে খুব দ্রুতই দূর হয়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি রহমতুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, বিদ্যুৎ খাতের ভুতুরে বিল এবং এই খাতের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ।